গভীর রাতে মাঝ নদীতে কি ঘটলো এই মানুষটির সঙ্গে তার নিজের মুখ থেকেই জেনে নিন। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি কি হয়েছিল সেদিন তার সঙ্গে। হঠাৎ প্রায় মাঝ নদীতে আসার পরে ইঞ্জিন কি সেই বন্ধ করলো না নিজে নিজে বন্ধ হইলো আমি বুঝতে পারলাম না। তখন এরা বলতেছি, কিরে তুই ইঞ্জিন বন্ধ করছো কে? মাঝ নদীতে ব্যাপারটা বুঝেন না কীরকম। আর রাত্র অনেক রাত্র হয়ে গেছে। পরবর্তীতে এরা যখন জিজ্ঞাসা করি, আমার কোনো কথা, যতগুলি কথা বললাম, আমার একটা কথার কোনো উত্তর দিছে না। তখন আমার একটু সন্দেহ লাগছে, ব্যাপারটা কি। আমার এক বন্ধুর একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়েছিল। ওই দিন আবার আমার কাজ ছিল, দাওয়াত দিয়েছিল আগেই, কিন্তু আমার যে কাজ ছিল আমার বন্ধুরা বলছিলাম যে না আমি আসতে পারুম না। তখন আমার বন্ধু আমার ছাড়া মানে এটা এই হয় না, বন্ধু রাগ হয়ে যায়। তো বন্ধু বলছি, বন্ধু বলছে আমারে যে ঠিক আছে আপনি সন্ধ্যার দিকে আইসেন, খাওয়া দাওয়া করে চলে আসবেন। আমি বলছি ঠিক আছে যাবো, সন্ধ্যা হলে যেতে পারবো। পরে আমার আবার কাজ আছে, আবার রিটার্ন ব্যাগে আসতে হবে। তা আমি তাড়াহুড়া করে বাইরে গেছি। বাইরে যেমন এই যে বিশ্ব রোড যাওয়ার পরে ওইখানে সন্ধ্যা হয়ে গেছে। তো ওইখান থেকে আমি গেলাম আশুগঞ্জ। আশুগঞ্জ যেয়ে ওইখান থেকে এই চাঁদপুর আমার বন্ধুর বাড়ি, এখানে গেলাম। যারা সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম। এখন তো ওইখানে যা দেরি করতেছে, বন্ধু আমার না খাওয়া ছাড়বে না। তো দাওয়াত দিয়েছে, যে কোনো কারণে যে কোনো একটা বিষয়, ওটা বলতে পারবো না, ব্যক্তিগত ব্যাপার। দাওয়াত দেওয়ার পরে ওইখানে বন্ধু খাওয়া ছাড়া বিদায় করবে না। তারপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে দেখি যে এখানে টাইম ওভার। রাত্র প্রায় আনুমানিক 11টা হবে আর কি, 11টা 11:30 এরকম। আমার আসতে হবে। আইসা আবার এদিকে আমার মিস্ত্রিরা আছে, তারা কাজ করবে, তাদের কাজ বুঝে দিতে হবে, যার জন্য আমার আসা লাগছে। তা আমি রিটার্ন যখন ব্যাগে আসছি, ব্যাগে আসার পরে ব্যাগে আসার পরে রাত্র বেশি হয়ে গেছে। এখন যদি বাসে বা অন্য গাড়িতে আসি, আমার অপেক্ষা করা লাগবে। তখন আমি ভাবলাম যে রিটার্ন সরাসরি যে নৌকা দিয়া পার হয়ে যায়। নৌকা দিয়া পার হয়ে গেলে আমার সময় বেশি লাগবে না। একটা নৌকাও দেখলাম। তা আসছি, আসার পরে নৌকাওয়ালা জিজ্ঞাসা করলাম যে ভাই আমি উপরে যাবো, যেতে পারবেন কি না। তো বললো যে আপনি বসেন, ওইটা বসলে আর দু একজন হইলে আপনি নিয়ে যাবো। ঠিক আছে, আমি উঠা বসলাম। বসার পরে ওইলো করে দেখতেছি না। ওইলো করে দেখি না, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে বসে রয়েছি। 10-15 মিনিট পরে এই হঠাৎ করে আসছে। আসার পরে তখন আমি তো রাগ হয়ে গেছি। একদিকে আমার টাইম নেই, টাইম ওভার, রাত্র বেশি হয়ে গেছে, আবার তো এদিকে আসতে হবে। তখন ওরা বললাম, তো রাগারাগি করার পরে আমার সাথে কোনো কথা বললো না। সে ইঞ্জিন চালু দিয়া রওনা দিল আমার একা নিয়ে। তখন আমি বলছি একা গেল কিন্তু আমি সম্পূর্ণ ভাড়া দিতে পারবো না, সম্পূর্ণ ভাড়া দিতে পারবো না। আমার কোনো কথার উত্তর আর দিছে না। সে ইঞ্জিন স্টার্ট দিয়া চালে আইসা পড়তেছে পরে হঠাৎ প্রায় মাঝ নদীতে আসার পরে ইঞ্জিন কি সেই বন্ধ করলো না নিজে নিজে বন্ধ হইলো আমি বুঝতে পারলাম না। তখন এরা বলতেছি, কিরে তুই ইঞ্জিন বন্ধ করছো কে? মাঝ নদীতে ব্যাপারটা বুঝেন না কীরকম। আর রাত্র অনেক রাত্র হয়ে গেছে। পরবর্তীতে এরা যখন জিজ্ঞাসা করি, আমার কোনো কথা, যতগুলি কথা বললাম, আমার একটা কথার কোনো উত্তর দিছে না। তখন আমার একটু সন্দেহ লাগছে, ব্যাপারটা কি। এরা কথা বলতাছি, আমার কিছু বলতেছে না, এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে। পরবর্তীতে আমি একটু ওইটা থাইমা গেছে। এখন তো আর নদীতে কিন্তু তেমন স্রোত নাই, নদীতে কোনো স্রোত নাই। তা আমি আস্তে যা দেখি যে আমি কই ইঞ্জিনে হয়তো তেল নাই। তা আমি যখন ওইখানে গেছি, সে কিন্তু আরও দূরে, ওই যে একটা ইয়ে থাকে না ওইখানে বসা, সে ওইখানেই বসা, হাসে, কান্না করে। আমি তো ভয় পেয়ে গেছি, ইঞ্জিনও বন্ধ। এখন কি করবো এই অবস্থা? আমার গায়ের পশম দাঁড়ায় গেছে। ভাবছি যে আর হয়তো আমি আর আমার পরিবারের কাছে ফিরে আসতে পারব না।
আমার বলতে গেলে এখনো সমস্যা, গায়ের পশম দাঁড়ায় গেছে আমার। পরবর্তীতে আল্লাহরই হুকুম, একটা বড় লাঠি থাকে না, লোকগি বলে নাকি ওইটা ট্রলারের মধ্যে, বইটা না, বইটা তো ছোট, সই, হ্যাঁ সই সই, ঠিক আছে। ওইটা আমি করলাম কি হাতে নিয়ে নিছি, যে এ যখন হাসতেছে, কান্না করতেছে, আর জিজ্ঞাসা করতেছি, কোনো কথার উত্তরই দেয় না, আমার কোনো কথার উত্তরই দেয় না। মানে এমন একটা ভয়ঙ্কর অবস্থা, চারিদিকে নির্জুম, নদীর মাঝখানে। পরবর্তীতে আমি বইটা নিয়েছি, যে আমি ওইটা দিয়া ওই লোক সই ওইটা দিয়া আমি কী করবো, যে কোনো রকমে আমি নিয়ে আসতে পারি। ভাবলাম হয়তো মেন্টালও খারাপ হইতে পারে, আবার অন্য কোনো জিনিসও হইতে পারে। বিভিন্ন দিকে আমি কনফিউজ হয়ে গেছি। পরবর্তীতে যখন নাকি ওইটা নিচ্ছি, নেওয়ার পরে দেখি যে পানিতে দিয়া নিচে নিচে যে মাটি লাগল পাওয়া যায় না। এটা কিন্তু ওই সইটা কিন্তু অনেক বড়, ট্রলারের মধ্যে যে থাকে বড়, গভীর, পানি গভীরে। তাই আমি যাই হোক আস্তে আস্তে যখন নাকি এটা পানি বইটার মতন যখন করছি, সে কিন্তু ওইখানে বসা, ভালো মন্দ, সে শুধু হাসে, মাঝে মাঝে কান্না করে, হাসে, মাঝে মাঝে কান্না করে। এই অবস্থায় আপনারা কিভাবে থাকবেন আমি জানি না, কিন্তু আমি যে বুকের মধ্যে কতটুকু সাহস নিয়ে ছিলাম, এটা এখন আপনাদেরকে বইলা বুঝাইতে পারুন না, এমন পরিস্থিতি হয়েছিল। পরে ওইটা দিয়া বইটার মতন একটা কাজ করে, বইটা তো পাই না, বইটা কোন জায়গায় আছে কে জানে। আমি ওইটারে যখন পানির মধ্যে বইটার মতন একটা ব্যবহার করছি, কিছু দূর আসার পরে আমি লাফ দিয়া পাড়ের কাছাকাছি, এখানে কিন্তু অনেক সময় চলে গেছে। পাড়ের কাছাকাছি আসার পরে আমি লাফ দিছি। আমি এখান থেকে তো লাফ দিলে আমি তাড়াতাড়ি যেতে পারবো, বাস দিয়া তো ট্রলার করা যায় না। তারপর আমি যতটুকু সম্ভব কাছাকাছি আসার চেষ্টা করি, পরে লাফ দিয়া নেমে গেছি। লাফ দিয়া নেমে যখন একটু মাটি পাইছি, ওইখানে যা দেখি কি একটু আলো আছে। প্রথম তো হেরিকেন ওই সময় চলে, লাইটের তেমন ব্যবস্থা নাই, আশেপাশে দোকানপাটও নাই। কিছু লোক আসছিল যারা নাকি ওই যে আপনার ব্রিক ফিল্ডে কাজ করে, তারা গেছিলো এখানে। ওরা দেখা পরে আমি ওরে বলতেছি যে ভাই এই ঘটনা দেখেন তো নৌকাটা, তখন এরা নৌকা টোকা আর কিছু পায়নি, নৌকাও পায়নি। তা নৌকাও পায়নি। এখন ওরা আমারে মানে আর ভয় দেখাইছে না, আমারে বলছে তুমি চলে যাও, আমরা দেখতেছি, তুমি চলে যাও, আমরা দেখতেছি। এই কথা বলার পরে আমি আরো ভয় পেয়ে গেছি। পরবর্তীতে আমি বলছি যে রাত, আমি মনে মনে ডিসিশন নিয়েছি যে আমি আর বাসায় এখন যাবো না। এখানে আমার খালাম্মার বাড়ি আছে, আন্টির বাড়ি, ওইখানে যাবো। ওইখানে গেছি পরে আমার কাপড় কিন্তু ভিজা। গেছি পরে আমার তো যখন ডাক দিছি বাড়িতে যাইয়া, দরজা খুলছে, খোলার পরে দেখে যে আমার এই অবস্থা। আমার খালাম্মা বলতেছে কিরে তোর এই অবস্থাকে? আমি খালাম্মা আমি বন্ধু বাসায় গেছিলাম, তাই বন্ধু বান্ধব আসছিল, ফাইজলামি করতে গিয়ে পড়ে গেছি, ভিজা গেছি, যার কারণে এখন বাসায় আর যাবো না। বিস্তারিত আর খালাম্মারে বলছি না, কিন্তু খালাম্মা আমার বকাবকি করবে। পরে কাপড় দিয়েছে, আমি কাপড় চেঞ্জ করলাম, রাত্রে ওইখানে থাইকা পরে সকালে আমি বাসায় আসছি।